সুধী দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একজন গুণী মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিব যিনি তার কর্মের দ্বারা দেশে এবং বিদেশে সমানভাবে খ্যাত। তিনি আর কেউ নন, আমাদের একজন অত্যন্ত প্রতিভাবান চিত্রশিল্পী শ্রী কালিদাস কর্মকার। আমরা এখন ওনার সামনে বসে আছি, ওনার সঙ্গে কথা বলবো, ওনার ভেতর বাহির সম্পর্কে জানতে চেষ্টা করব, ওনার শৈশব, কৈশোর এবং কিভাবে উনি এই চিত্রশিল্পীতে, এই গুণী শিল্পীতে পরিণত হলেন এবং শিল্পকর্মে ওনার ভাবনা চিন্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সব নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে। চলুন তাহলে আমরা আলাপ শুরু করি আমাদের প্রিয় শিল্পী, প্রিয় পেইন্টার কালিদাস কর্মকারের সঙ্গে। দাদা, আপনাকে নন্দন টিভির স্টুডিওতে স্বাগতম। আপনাকে আমাদের মাঝে পেয়ে সত্যি আমরা আনন্দিত এবং আপ্লুত। একটা বিরল সুযোগ আমাদের সামনে এসে গেছে যে আপনার সম্পর্কে জানার, আপনার কথা শোনার। প্রথমেই শুরু করতে চাই আপনার জন্ম, আপনার শৈশব, কৈশোর এবং যৌবনের কথা দিয়ে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ক্রমবিবর্তনের ধারাটি একটু আমাদের সামনে তুলে ধরেন। আচ্ছা, নন্দন টিভিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমাকে আজকে তাদের এই একটা বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শিল্পী বা যারা ছবি আঁকে তাদের জীবনের কথা যেটা থাকে সেটা তারা তাদের কাজের মাধ্যমেই বলার চেষ্টা করে থাকে। আমাদের কথাবার্তাগুলো আমরা রং তুলি দিয়ে, কাগজে, ক্যানভাসে, পাথরে, বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই শিল্প সম্পর্কে ভালো বলতে পারে যারা শিল্প সমালোচক, তাই না? তো শিল্পী হিসাবে আমার কাজের কথা বা বলার খুবই দুরূহ। মানে আমি আমার ছোটোকালের কথা, যেমন আপনি বলেছেন যে ছোটোকালের কথা, সেসব কিছু কথাবার্তা আমি হয়তো বলতে পারবো আর কি। তো ছবি আঁকবো বলে বা শিল্পী হব বলে কিন্তু আমার চিন্তা ভাবনা কখনোই ছিল না আর কি। আপনার জন্ম, আপনার কোথায়, আপনার জন্ম কোথায়, আপনার শৈশব কেটেছে? আমার জন্ম ফরিদপুর শহরে, একদম ফরিদপুর শহরের মাঝামাঝি। যদিও আমাদের পৈতৃক বাড়ি ছিল মানিকগঞ্জ সাব ডিভিশন, ঢাকা জেলায়, কিন্তু বাবা ছোটোকাল থেকে ফরিদপুরে ছিলেন এবং ফরিদপুরে আমার জন্ম। ফরিদপুর, আমি আমাকে বললাম ফরিদপুরে আমার বার্থ। তো আমরা 4 ভাই 4 বোন, আমি বড়। আমরা এই কর্মকাররা কিন্তু আর্টিজেন ফ্যামিলি আর কি। ধরেন এই আমাদের পৈতৃক ব্যবসা বাবা করেননি, কিন্তু আমাদের পূর্বপুরুষের ব্যবসা যেটা, সেটা হচ্ছে স্বর্ণকার, জুয়েলারি তৈরি করা আর কি। সেটা তো এক ধরনের শিল্প। হ্যাঁ, সেটা এক ধরনের শিল্প। এই জন্য আমাদের এই হয়তো ডিএনএ তে এই কিছু শৈল্পিক চেতনা বংশ পরম্পরায় চলে এসছে। হ্যাঁ, তো যেটা বাবা অবশ্যই এই ব্যবসায় যাননি, কিন্তু তার উনি অন্য ধরনের কাজ করতেন, সেখানেও তার সেই কিছুটা ক্রিয়েটিভ ইম্পালস সে দেখিয়ে গেছে। আর ছোটকাল থেকে আমরা এই বাসায় আলপনা, পুজো, তার মানে ক্লাস 6-এ বা 7-এ পড়াকালীন সময়ে আপনার মধ্যে এই ধরনের প্রতিভার একটা স্ফুরণ আমরা দেখতে পাওয়া যাচ্ছিল। প্রতিভা বলে আমি খুব বিশ্বাস করি না, প্রতিভা যদি আমার খুব বিশ্বাস নেই আর কি। এটা হচ্ছে যে পরিবেশের অনেক সময় অনেককে নতুন করে গড়ে তোলে আর কি। তো দাদা, আপনি যদিও অ্যাগ্রি করছেন না যে প্রতিভা বলে কিছু নেই, কিন্তু তারপরেও আজকের কালিদাস কর্মকারকে যে আমরা পেতে যাচ্ছি, সেটার প্রথম উদ্ভাসন আমরা কখন দেখলাম? এমন একটা ঘটনা আমাদেরকে কাইন্ডলি বলবেন যে যখন থেকে কালিদাস কর্মকার হয়ে উঠতে শুরু করলো। না মানে আমি ছবি টবি আঁকতাম, কিন্তু আমার প্রথম একটা অনুপ্রেরণা আসে আমি যখন ক্লাস বোধহয় 6-7-এ পড়ি। সেটা হচ্ছে 1955 সনে বেশ বড় একটা বন্যা হয়েছিল। তো সেই সময় কাগজের খুব অভাব ছিল সেই বন্যার সময়। তো পরে একটা আমেরিকার একটা বেশ বড় বড় শীটের কাগজ স্কুলে দিল আর কি, বেশ ফুল শীট, 40x30 ইঞ্চি করে। অ্যান্ড তখন তাজমহল মার্কা মেজবাতি পাওয়া যেত, ম্যাচিস। তো ওই ছোটো মেজবাতি দেখে আমি একটা ওই পুরো শীটের মধ্যে রং দিয়ে একটা তাজমহল এঁকেছিলাম। তো সেইটা দেখে পাড়ার সবাই বললো, এতটুকু ছোটো মেজবাতি থেকে এত বড় তাজমহল লেগেছে।
এটা দারুণ জিনিস আর কি, সবাইকে নিয়ে দেখালো টাকালো, স্কুলে তার জন্য একটা প্রশংসাপত্র দিল। তো এইটা একটা ইন্সপিরেশন ছিল। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে কালিদাস কর্মকার হলাম কী করে, কালিদাস কর্মকারের সাথে শিল্পের কোনো সম্পর্ক নেই আর কি, তাই না? এটা ঘষতে ঘষতে যেরকম পাথর চকচক করে, আমিও তো এরকম কাজ করতে করতে হয়তো একটা পর্যায়ে এসেছি আর কি। তবে আমি মনে করি না যে আমি এমন কিছু কন্ট্রিবিউশন করেছি যেটার জন্য যে সেই প্রতিভা বা অন্য কিছু হতে পারে। না, গুণী মানুষকেই এমন বিনয়ী হওয়া সাজে। যাই হোক, আমি আরো পরিষ্কার স্পষ্ট করে জানতে চাই, আপনার প্রথম শিল্পী হিসেবে স্বীকৃতি কোথায় এবং কিভাবে মিলল? আমি বাংলাদেশে প্রথম প্রদর্শনী করি 1976 সালে, প্রথম একক প্রদর্শনী। কিন্তু তার আগে আমাদের দেশে প্রথম জাতীয় প্রদর্শনী শুরু হয় 1975 সনের একটি প্রদর্শনী থেকে। তো আমি 1975 সনের প্রদর্শনীতে একটা ছবি এঁকেছিলাম। সেই ছবিটির নাম ছিল কমিউনিজম। তো জেনারেলি লোকে তখন তো রং দিয়ে ছবি আঁকতো। তো যেহেতু আমাদের পৈতৃক ব্যবসা ছিল কিছুটা লোহা টোহা, গাড়ির ভাঙাচোরা যন্ত্রাংশ, এইসব মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড আর কি। তা আমি কাঠের উপরে গাড়ির ভাঙা দরজা, যন্ত্রাংশ, কিছুটা পিতল, তামা, পেরেক, সিমেন্ট, বালু এইসব দিয়ে আমি একটা ডিজাইন, একটা প্যাটার্ন তৈরি করলাম। সেটা যে ছবি শিল্পকর্ম করছি বলে না, জাস্ট টু গেট এ প্লেজার আউট অফ ইট, ডুইং সামথিং আর কি। এটা আর্ট হচ্ছে বলে তখনও ভাবিনি। তো এইটা করে টোরে আমি ঢাকায় নিয়ে গেলাম সেটা। তো তখন প্রথম শিল্পকলা একাডেমি হয়েছে, প্রথম জাতীয় প্রদর্শনী হবে আর কি, সবাই ছবি টবি দিচ্ছে, তা আমি ওই ছবিটা দিলাম। মানে কেন যে দিলাম জানি না, কিন্তু সবাই না করেছে যে এইটা তো ছবি হয় না, এটা নিস কেন, অন্য ছবি দে একটা। না বললাম না না, এটাই আমি দেবো, এটাই এঁকেছি শেষে, এইটাই আমি দেবো ছবি। তো তখন কমিউনিজম ছবিটার নাম দিয়েছিলাম আর কি। তো তখন বামপন্থী আন্দোলন কিন্তু বেশ তুঙ্গে। তুঙ্গে আর কি 1975-এ। তো প্রদর্শনীতে যারা নির্বাচক মণ্ডলী ছিল, আমাদের শিক্ষক যারা ছিলেন শিল্পীরা, তারা প্রথমেই আমার ছবিটিকে বাদ দিয়ে দেন এবং ডেকে বললেন যে তোমার এত ভালো কাজ করো, তুমি সেই কাজ না দিয়ে কি একটা লোহা টোহা লাগিয়ে দিয়েছো, এগুলো কি ছবি হয় নাকি? মানে এটা ছবির স্বীকৃতিই পায় নাই। না, পাইনি বলে বাদ দিয়ে দিয়েছে। তো তার জন্য আমার খুব মন খারাপ হয়নি, কারণ আমি তো জানি যে এটা ঠিক ছবি না, এটা ছিল আপনার অনেকটা এক্সপেরিমেন্টাল একটা এক্সপেরিমেন্টাল একটা কাজ, আমি জাস্ট করে দিছি, নতুন কাজই দেবো এরকম। একটু মন খারাপ হয়েছে, কিন্তু ততটা না। তো সেই প্রদর্শনী উদ্বোধন করতে ভারতের খুব বিখ্যাত ভাস্কর শ্রী চিন্তামণি কর, ইনি গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং আমারও শিক্ষক, কারণ আমি ঢাকাতে 2 বছর পড়েছি মাত্র, 62 থেকে 64, এবং 64-এ আমি কলকাতায় গিয়ে কলকাতা আর্ট কলেজ থেকেই আমি 5 বছর করে ওখান থেকে গ্র্যাজুয়েশন করেছি, যেখান থেকে আমাদের দেশের শিল্পী যারা ছিলেন, জানুল আবদিন, শিল্পাচার্য, কামরুল হাসান, শফিউদ্দিন, কিবরিয়া, মোহাম্মদ কিবরিয়া, এরা পড়াশোনা ওনারা ওখান থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এবং কলকাতা আর্ট কলেজ ভারতের সবচেয়ে পুরনো, প্রায় 154 বছরের পুরনো আর্ট কলেজ আর কি। ভারতের সব নামকরা শিল্পীরাও কিন্তু সত্যজিৎ রায় থেকে শুরু করে সবাই কিন্তু ওই মানে আর্ট কলেজ থেকেই পড়াশোনা করেছেন আর কি। তো উনি এসেছিলেন আপনার এই প্রদর্শনী উদ্বোধন করতে। উদ্বোধনের একটা সেমিনার ছিল, সেমিনারটা করে উনি উদ্বোধন করবেন। তো এই সেমিনারে কেউ একটা মানে আর্টিস্ট হোক বা বাইরের লোক হোক, তারা হঠাৎ প্রশ্ন করলো যে স্যার, রং ছাড়া কি ছবি হয় কিনা? তো সে বললো হ্যাঁ, রং ছাড়া কেন ছবি হবে না, শিল্পকর্ম রং ছাড়াও হয়। আগে একজন শিল্পী একটা আয়নার এফেক্ট আনার জন্য হয়তো 1 সপ্তাহ ভরে রং দিয়ে কাজ করে একটা মিররের এফেক্ট এনেছে, কিন্তু কোনো শিল্পী মনে করে যে তার ছবিতে একটা আয়নার এফেক্টের প্রয়োজন, সে ইচ্ছে করলে একটা সত্যিকারের প্রকৃত আয়না ছবিতে পেস্ট করে দিতে পারে, অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেড। তো এই কথা বলে সেমিনার শেষ হয়ে যখন আমরা গ্যালারিতে যাচ্ছি উদ্বোধন করতে, যেহেতু আমি তার ছাত্র ছিলাম, আমি তো সাথে সাথেই আছি, তো
তো ছবিটা খুব মানে মানে গ্যালারির বাইরে নিচে কোথাও লিখে দিয়েছিল আমার ছবিটা ডিসপ্লে করে মানে তখন একটু সমাচ্যুত একটা ছবি ছিল। সমালোচিত। কিন্তু আমি যখন যাচ্ছি তখন দেখেছি ছবিটা সেখানে নাই, তাই আমি ভাবলাম যে হয়তো সরিয়ে রেখেছি কোথাও। তো গিয়ে দেখি ওই ছবিটাই প্রথম ঝুলিয়ে রেখেছে। আমি ভাবলাম যেটা কী করে হলো। তো উনি ঢুকেই প্রথম ওই ছবিটা দেখেই থমকে গেছে, এই ছবিটা কার? হ্যাঁ, তখন সাথে যারা ছিলেন অন্য যারা আমাদের সিনিয়র আর্টিস্ট যারা ছিলেন অর্গানাইজার, তারা বলছে এ তো কালিদাস আপনার ছাত্রের ছবি, আরে তুমি এই কাজ করেছো, খুব আমাকে মানে Appreciate করলেন। appreciate করলো টললো। করিডোরের প্রদর্শনী শেষ করে যখন উনি মহাপরিচালকের রুমে উনি চাটা খেতে চলে গেলেন, তো সেই সময় তখনকার বামপন্থী নেতা যারা ছিল তারা সবাই আমাকে ঘিরে ধরেছে। যে তো ঘিরে ধরে শুধু পারে তো আমাকে মানে ফিজিক্যালি মারি আর কি, যে তুমি কমিউনিজম কেন দিয়েছো ছবিটার নাম? কমিউনিজম মানে কি যান্ত্রিকতা? কমিউনিজম মানে কি যন্ত্রণা? তুমি এখানে একটা মানুষের ফিগার দিয়েছো, সেই মুখটা বিকৃত করে আছে, তো এটা তুমি কী বোঝাতে চেয়েছো? তাই আমি বললাম না, আমি কমিউনিজম মানে যন্ত্রণা নয়, আমাকে একটু সময় দেন আর কি। মানে খুবই তারা উত্তেজিত আর কি। আমি তখন বললাম যে আমাকে একটু সময় দেন, আমি বলি আমি কি বোঝাতে চেয়েছি আর কি। তাই আমি বললাম যে কমিউনিজম যতটুকু বই পড়ে জেনেছি, আমি তো কমিউনিস্ট দেশে যাইনি, তো যতটুকু বই পড়ে জেনেছি তাতে হচ্ছে যে বেসিক তিনটা জিনিস ফুলফিল করে: বেসিক এডুকেশন, বেসিক ফুড, খাদ্য, বস্ত্র, বাসস্থান। বাসস্থান এবং হেলথ, বেসিক। কিন্তু সব কিছুই পার্টির লাইনে চলতে হবে। হ্যাঁ, মানে পার্টি যেভাবে বলবে আমাকে ঠিক সেইভাবেই আমার কার্যক্রম বা জীবন ধারণ করতে হবে আর কি। তো মানুষের মনের যে স্বাধীনতা, কারণ প্রত্যেকটা মানুষ ভিন্ন এবং প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে বড় হয়, ভিন্ন ভিন্ন পরিবেশে জন্ম হয়, ভিন্ন ভিন্নভাবে তার ভিতরে যে চেতনা, আক্ষেপ, ভালোবাসা প্রকাশ করতে চায়, সেখানে কিছুটা সমস্যা থেকে যাচ্ছে আর কি। তো আমি যে ফিগারটা করেছি এটা একটা গোল্ডেন, পিতলের একটা সোনালি রং, কারণ বেসিক তিনটা যখন অভাব পূরণ হচ্ছে, হি ইজ এ গোল্ডেন ম্যান। তার তো খাওয়ারও সমস্যা নেই, বাঁচারও সমস্যা নেই, স্বাস্থ্যের শিক্ষারও সমস্যা নেই, কিন্তু তার মনের শান্তি নেই। এই জন্য সে গোল্ডেন ম্যান, কিন্তু মুখটা একটু দুঃখজনক হয়ে আছে, মুখটা কালো, কালো হয়ে আছে, মানে এক্সপ্রেশন মলিন। এক্সপ্রেশনটা মলিন আর কি। তো বলছে না তুমি এদিকে একটা সূর্য দিয়েছো, এদিকে একটা চাঁদতারা দিয়েছো, এটা কি মানে বুঝতে চেয়েছো? আমরা দেখেন আমাদের উপমহাদেশে যেরকম চাঁদ দেখে ঈদও হয়, চাঁদ দেখে মানে পুজো হয়, সূর্যেরও পুজো করে। তো আমাদের এই প্রকৃতির উপরে নির্ভরশীল যে দেশের লোকজন প্রকৃতির উপরে নির্ভরশীল, প্রকৃতিকে দেখে তাদের জীবনযাপন, ধর্মীয় অনুশোচনা উদযাপন করে, সে দেশে কমিউনিজম পেনিট্রেট করতে পারবে না। এখানে কেন কমিউনিজমের যে মানে যে রেজিমেন্টের যে সিস্টেম, সেটা এই সয়েলে করা মুশকিল। তো এই কথা বলে তো তারা তো মানে আরও ক্ষেপে গেল। তখন আমি বললাম যে এটা এটা আমার মানে অনুভব, এটাকে যে সবাই মেনে নেবে তার তো কথা নাই। শিল্পের তো সাথে আমাদের দেশটা এখনো কমিউনিজম হয়নি যে আমি পার্টির লাইনে ছবি আঁকবো। তো আমি যেটা মনে করেছি সেটা এঁকেছি। হ্যাঁ, তুমি তো কমিউনিস্ট কান্ট্রিতে যাওনি, তুমি তো থাকো না, ওগুলো থাকেনি, কিন্তু আমি যতটুকু বই পড়ে বুঝেছি তাতে আমার এইটাই, আমার তো এখানে স্বাধীনতা আছে, আপনাদের পছন্দ না হলে তো কিছু করার নেই আর কি। তো আমার মনে হয় যে যারা ছবি আঁকে পৃথিবীতে দেখেন, আমরা যদি বিজ্ঞানকে দেখি, আমরা যদি আর্কিটেকচার দেখি, আমরা যদি কী বলবো মেডিকেল সায়েন্সকে দেখি, আমরা যদি লিওনার্দো দা ভিঞ্চি যদি শুধু জন্ম না নিত, তাহলে কিন্তু এই মেডিকেল সায়েন্স বলেন, অ্যানাটমি বলেন, এই যে রকেট, হেলিকপ্টার, হাইড্রোলিক সিটি, যেগুলো সেই সময় সেই 14th সেঞ্চুরিতে সে তার স্কেচের খাতায় সেগুলো ড্র করে এক্সপ্রেশন করে গেছে, যেগুলো হতে পারে মানুষের চিন্তার খোরাক জুগিয়ে গেছেন, খোরাক জুগিয়ে গেছে আর কি। তো যারা, আমি মনে করি যারা শিল্পী, মানে যে কোনো শিল্পী হোক আর কি, তারা হয়তো কিছুটা ভবিষ্যৎ দেখতে পারে, মানে দে ক্যান ফোরসি সামথিং। সত্যি কথাই। কারণ মুক্ত মন না হলে শিল্পের বিকাশ
সংস্কৃতির বিকাশ হবে না। মানে শিল্পী মানে এই না যে একজন ভালো ছবি আঁকে সেই শিল্পী, একজন যে ভালো কথা বলে সেও শিল্পী, একজন যে ভালো রাজনৈতিক নেতা যার কথায় জানেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে বড় একজন নেতা উপমহাদেশে বা পৃথিবীর, কিন্তু আমি মনে করি সে একজন বড় শিল্পী। এবং সেই শিল্পী বলেই কিন্তু সে এই দেশটা যে স্বাধীন হবে একসময়, এই দেশের জনগণ, যে দেশের মানে লাঙল আর কেচি ছাড়া কোনো অস্ত্র ছিল না, এবং একটা রেজিমেন্টেড কান্ট্রির আর্মি শৃঙ্খল এইভাবে অস্ত্রবিহীনভাবে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনবে, এটা কি করে সম্ভব হলো? এটা সত্যি কথা দাদা। কারণ ইভেন ওনার যে 7ই মার্চের ভাষণ, এটা যে লাখো মানুষকে মন্ত্রমুগ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে যে অনুপ্রেরণা জুগিয়েছে, এর নজির তো বিরল।